Welcome. আজ আপনারা শুনবেন শাশ্বত চট্টোপাধ্যায়ের লেখা গল্প বাজি। লেখকের জন্ম 1997 সালের হাওড়া লিলুয়ায়। গল্পকুটির অনলাইন প্ল্যাটফর্মে শুরু হয় তার লেখালেখি। এরপর বিভিন্ন পত্রপত্রিকায় ও খবরের কাগজে নিয়মিত প্রকাশিত হতে থাকে তার লেখা। লেখক পেশায় একজন একাডেমিক কন্টেন্ট রাইটার। এর পাশাপাশি চলে তার সাহিত্য চর্চা। পত্রপত্রিকা ও সংবাদপত্র ছাড়াও লেখকের বেশ কিছু গল্প ইউটিউব চ্যানেলে অডিও স্টোরি হিসেবেও প্রচারিত হয়েছে। আমাদের আজকের গল্পটি লেখকের একটি অপ্রকাশিত গল্প। আজ গল্প পাঠে রয়েছেন রূপ। অন্যান্য চরিত্রে অমিত, দেবাশিস, সৌরভ সাহা, রূপম এবং অনন্যা। গল্পের সূত্রধার অনন্যা। প্রচ্ছদ অলঙ্করণে পিক্সেলেট, শব্দগ্রহণ, আবহ এবং সম্পাদনায় রূপম, পরিকল্পনা এবং পরিচালনায় অনন্যা। শুরু হচ্ছে আজকের গল্প বাজি। সিনিয়র দাদাদের সাথে কাজকর্ম করতে করতে পিকনিকের আনন্দে মেতে উঠেছিল সর্বজয়। হাতে হাতে জল বয়ে দেওয়া, খাবারের জিনিসপত্র হিসেব করা ও আরো নানান কাজে এতটাই ব্যস্ত হয়ে পড়েছিল যে খানিকক্ষণ ঐন্দ্রাক্ষীর কথা মাথা থেকে একেবারেই বেরিয়ে গেছিল তার। মেডিকেল কলেজের অ্যানুয়াল ফিস্ট হচ্ছে এটা। পরপর 2 বছর ফিস্টে আসতে পারেনি সর্বজয়। তাই সে ঠিক করেছিল এবার কোনো রকমে মিস করা যাবে না, চুটিয়ে মজা করবে। একটা বিস্তীর্ণ মাঠ জুড়ে হচ্ছে এই পিকনিকটা। মাঠটা মেডিকেল কলেজ থেকে বেশি দূরে নয়, মিনিট 15 সবাই হেঁটে এসেছে এখানে। মাঠের একপাশে বিরাট ঝিল। মাঠের একদিকে 4টে বাঁশ দিয়ে মাথার উপর ত্রিপল বেঁধে একটা বড় তাঁবুর মতন করা হয়েছে। তার ভেতরেই চলছে রান্না বান্নার কাজ। তাঁবুটার ঠিক পাশেই চলছে খুব জোরে বক্সবাজি, ছেলে মেয়েদের উদ্দাম নাচ। সমস্ত আধুনিক রক গান বাজছে। একটু দূরে কয়েকজন সিনিয়র দাদা দিদিরা কয়েকটা প্লাস্টিকের চেয়ার পেতে মিউজিক্যাল চেয়ার খেলায় মজে আছে। ওদেরকে দেখে মনে হচ্ছে যেন ওই খেলা ওদের ছোটবেলায় ফিরিয়ে নিয়ে গেছে। ওদের থেকে ঠিক কিছুটা দূরে কয়েকজন ছেলে মেয়ে মিলে বসে আড্ডা দিচ্ছে। একটা ছেলে গিটার বাজিয়ে গান গাইছে এবং অন্য ছেলে মেয়েরা তার সাথে নিজেদের গলা মিলিয়ে আছে। মাঝে মধ্যেই গানের কলি ভেসে আসছে ওদের ওখান থেকে। ওই ঐন্দ্রাক্ষী এসেছে, ওর সঙ্গে আরো 2জন ছেলে এসেছে। ওরা সর্বজয় আর ঐন্দ্রাক্ষীর ক্লাসমেট। একজনের নাম সুলগ্ন ও অপরজনের নাম তরিত। সর্বজয় ঐন্দ্রাক্ষীকে একবার আপাতমস্তক দেখে নিল। কি সুন্দরটাই না দেখাচ্ছে ওকে। হলুদ সালোয়ার কামিজ পরেছে, কপালে ছোট্ট একটা লাল টিপ, দোকানের লতিতে ঝুলছে 2টো রিং দুল।
পাতলা ঠোঁটে মানানসই লিপস্টিক দিয়েছে সে। হলুদ পরীর মতন লাগছে ওকে। সর্বজয় যেন ঐন্দ্রাক্ষীর থেকে চোখ সরাতে পারল না। হাতের কাজ সব মিটিয়ে এসে ঐন্দ্রাক্ষী আর দুটো বন্ধুর পাশে এসে বসল। তারপর ওরা মেতে উঠল নানান কথাবার্তায়। সর্বজয়ের প্রথমবার মেডিকেল কলেজের ফিস্টের অভিজ্ঞতা, পড়াশুনোর কথা, আরো অনেক নানান কথা পেরিয়ে শেষমেশ তাদের কথায় প্রসঙ্গটা এসে দাঁড়ালো একটা বাজি ধরার প্রসঙ্গে। সুলগ্ন বলে উঠল, এই সর্বজয়, তুই নাকি ভীষণ সাহসী, একা একা রুমে থাকিস, তাও আবার রাত্রিবেলা অ্যানাটমি ক্লাসের পর একা একা ঘুমোস। তোর ভয় করে না? তোর বাড়িতে তো আবার একটা তোর পড়াশোনার জন্য স্কেলিটন আছে না, কঙ্কাল? রাত্রিবেলা ঘরে ওটার সাথে একা একা ঘুমোস কি করে? হেসে ওঠে সর্বজয়। না রে, আমার ভয় লাগে না। অনেকদিন ওই ঘরে শুতে শুতে আমার অভ্যেস হয়ে গেছে। তাছাড়া আমি সহজে কোনো কিছুতেই ভয় পাই না। তাই নাকি? তড়িৎ বলে উঠল, তা তুই যখন এতই সাহসী তখন একটা বাজি ধরা যাক। কি বাজি? বাজিটা হলো এই যে তোকে একদিন রাতে আমাদের কলেজের যে লাশ ঘর আছে সেই লাশ ঘর অর্থাৎ মর্গের প্রতিটা ডেড বডি ড্রয়ার খুলে রাত্রি 3টে নাগাদ সব কটা লাশকে রসগোল্লা খাইয়ে আসতে হবে। এই কাজটা যদি তুই করতে পারিস তাহলে বুঝবো যে তুই সত্যিই নির্ভীক। সারা কলেজ তখন জানবে তোর কাণ্ড, তোর এই সাহসিকতার ঘটনা আমরাই বলে বেড়াবো। ওদের কথা ও প্রসঙ্গের তালে ঐন্দ্রাক্ষীও তাল মেলালো। এই সর্বজয়, এটাই কিন্তু ওদের কাছে প্রমাণ করে দেওয়ার সুযোগ যে তুমি সাহসী, তুমি একটুও ভীতু নও। দেখিয়ে দাও সর্বজয়, দেখিয়ে দাও। এই বাজিতে তুমি জিতলে অনেক আনন্দ হবে, অন্তত আমি কিন্তু খুব আনন্দ পাবো। নিজে তেমন কোনো উৎসাহ না পেলেও অন্তত ঐন্দ্রাক্ষীর কাছে নিজের সম্মান বাঁচাতে সর্বজয় ওদের হ্যাঁতে হ্যাঁ মেলালো। সেদিন সারাদিনটা জমিয়ে আড্ডা আর ফার্স্ট ক্লাস খাওয়া দাওয়ায় কেটে গেল। রাত 2টো নাগাদ বিছানা ছেড়ে উঠে সিঁড়ি দিয়ে নিচে নেমে চুপিসারে বাড়ির সদর দরজা খুলে রাস্তায় পা রাখল নীলাদ্রি। তারপর চুপি চুপি হাঁটতে শুরু করলো মেডিকেল কলেজের দিকে। রাস্তার পাশে ফুটপাতের ওপর শুয়ে থাকা দুটো কুকুর ঘেউ ঘেউ শব্দ করে ডাকছে। শীতের কামড়টা বেশ টের পাচ্ছে এখন নীলাদ্রি। একই ঠান্ডা, তার উপর আবার সন্ধ্যের দিকে হওয়া ঝিরিঝিরি এক পশলা বৃষ্টি রাস্তাটা কি শীতল নিঝুম করে দিয়েছে একেবারে। মিনিট 5 মধ্যে এই কলেজটা দেখা গেল। কলেজের পেছনের বাউন্ডারি ওয়ালটাকে টপকে কলেজ চত্বরে এসে দাঁড়ালো। তারপর সিঁড়ি দিয়ে সোজা উঠে গেল দোতলায়। দোতলাটা কুপকুপে অন্ধকারে ডুবে আছে। একটা রুমের সামনে এসে দাঁড়ালো সে। ডিসেকশন রুম এটা। রুমটা এখন বাইরে থেকে বন্ধ করা আছে। এই রুমের পাশেই একটা ঘর আছে, সেখানে মৃতদেহ পোস্টমর্টমের জন্য চেরাই করা হয়। চেরাই রুমের পাশে রয়েছে মর্গ। সেটার দরজা অল্প ফাঁক করা। সেই ফাঁক দিয়ে লাশঘরের ভেতরে জ্বলতে থাকা একটা হলুদ বাল্বের এক ফালি আলো বাইরের প্যাসেজে এসে পড়ছে। দরজাটা আস্তে আস্তে খোলে নীলাদ্রি। তারপর ভেতরে উঁকি দেয়। রোজ এখানে রাতের বেলায় পাহারাদার সনাতনদা বসে থাকে। আজ তাকে দেখা যাচ্ছে না, নেশা করে হয়তো কোথাও পড়ে আছে। নীলাদ্রির এখন তো 12:15। আস্তে আস্তে লাশঘরের ভিতরে ঢুকে যায় সে। মরা পচার বিশ্রী দুর্গন্ধে বমি উঠে আসে তার। সঙ্গে সঙ্গে সে নাকে চাপা দেয়। ঘরের ভিতরে কিছুটা এগিয়ে যেতেই নীলাদ্রির চোখে পড়ল ঘরের বাঁ দিকে একটা অ্যানাটমি করা টেবিল রয়েছে, আর সেই টেবিলের ওপর পড়ে আছে একটা কাটা হাত। হাতটার চামড়ার নানা অংশে অজস্র কাটাকুটির দাগ। কাটা ক্ষতবিক্ষত অংশগুলো থেকে গড়িয়ে পড়ছে রক্ত। টেবিলের অর্ধেকটা অংশেই লেগে আছে সেই রক্ত। কাটা হাতটার চারপাশে অজস্র মাছি ভন ভন করছে। নীলাদ্রি বুঝতে পারল ফার্স্ট ইয়ার মেডিকেল স্টুডেন্টের অ্যানাটমি ক্লাসে এই হাতটা নিয়ে গিয়ে
পরীক্ষা করা হয়েছে, স্টুডেন্টদের হাতের ব্যাপারে সবকিছু পড়ানো হয়েছে। তারপর হাতটাকে এখানে এনে রাখা হয়েছে। লাশ ঘরটার ডান দিকে ওপর থেকে নিচ পর্যন্ত থরে থরে সাজানো রয়েছে ডেড বডির ড্রয়ার। নীলাদ্রি সেদিকে এগিয়ে গেল। তারপর একের পর এক ড্রয়ারগুলো খুলতে লাগলো। এক একটা ড্রয়ারে এক একটা বিভৎস লাশ রয়েছে। কোনো একটা লাশের মাথাটা থেতলে গেছে, কোনোটা নাড়ি ভুঁড়ি বেরিয়ে গেছে, কোনো লাশ বিভৎসভাবে ঝলসে গেছে, কোনোটার আবার মাথাটাই নেই। ড্রয়ারগুলোর মধ্যে নিচ থেকে শুরু করে 3 নম্বর সারির পরপর 5টা ড্রয়ার খোলার পর 6 নম্বর ড্রয়ারটা খুলতেই নীলাদ্রি দেখল সেটা একদম ফাঁকা। এই ড্রয়ারে এখনো অবধি কোনো ডেড বডি আসেনি। নিজের শরীরটাকে কোনো মতে ঝুঁকিয়ে কুঁকড়ে ড্রয়ারের মধ্যে ঢুকে গেল নীলাদ্রি। ড্রয়ারের ভেতরটা ঘুটঘুটে অন্ধকার, কবরের নিস্তব্ধতায় ভরা। কেবল নীলাদ্রির হাত ঘড়ির শব্দ ভেসে আসছে কানে। হাত ঘড়ির রেডিয়াম ডায়ালটার দিকে একবার তাকালো নীলাদ্রি। রাত 2:45 বাজে। কান খাড়া করে নিয়ে নীলাদ্রি শুনতে পেল লাশ ঘরের দরজা খুলে কেউ যেন ঢুকলো। সর্বজয় এসে গেছে। এই তো একটার পর একটা ড্রয়ার খোলার শব্দ পাওয়া যাচ্ছে। নিঃশ্বাস বন্ধ করে নিঃশব্দে পড়ে থাকে নীলাদ্রি। কয়েক মুহূর্ত কেটে যায় আর ড্রয়ার খোলার আওয়াজটা খুব কাছে এসে গিয়েছে। ভেতর থেকে নীলাদ্রি শুনতে পায় ড্রয়ার খোলার আওয়াজ, আর সেই সঙ্গে মিষ্টির রসের আওয়াজ। এবার আওয়াজটা একদম নীলাদ্রির কাছে চলে এসেছে। সে বুঝতে পারে আর কয়েক সেকেন্ডের মধ্যেই তার ড্রয়ারটা খুলবে সর্বজয়। চোখ বন্ধ করে লাশের মতন পড়ে থাকে সে। নীলাদ্রি বুঝতে পারে তার ড্রয়ারটা এবার আস্তে আস্তে খুলে যাচ্ছে। একটা তরল এসে পড়ল নীলাদ্রির মুখে, মিষ্টির রস। জিভ বের করে একবার পরখ করে দেখতে চায়, আর পর মুহূর্তেই সে অনুভব করে তরলের স্বাদ নোনতা। নীলাদ্রির বুকটা গরম হয়ে ওঠে। সে বুঝতে পারে এতক্ষণে যেটাকে মিষ্টির রস বলে মনে করছিল সেটা আসলে মিষ্টির রস নয়, রক্ত। মুহূর্তেই চোখ মেলে তাকায় নীলাদ্রি, আর তাকানো মাত্রই তার গায়ের সমস্ত রক্ত একেবারে নিমেষে জল হয়ে যায়। ড্রয়ারের বাইরের দিকে দাঁড়িয়ে আছে সর্বজয়। ড্রয়ার থেকে কেবল তার মাথা থেকে শুরু করে পেট পর্যন্ত অংশটাই দেখা যাচ্ছে। কিন্তু এ কি? তাকে দেখে তো স্বাভাবিক মনে হচ্ছে না। মুখে লেগে রয়েছে একটা পৈশাচিক হাসি। এবার নীলাদ্রির চোখ যায় সর্বজয়ের বুকের বাম দিকে। সে দেখে সর্বজয়ের বুকের বাম দিকের বেশ খানিকটা অংশ জুড়ে একটা গহ্বর সৃষ্টি হয়েছে। স্পষ্ট বোঝা যাচ্ছে সেখান থেকে কেউ মাংস কেটে নিয়েছে। সেই গহ্বর দিয়ে মেরুদণ্ডের হাড় দেখা যাচ্ছে। সেখানে হৃৎপিণ্ড থাকার কথা, কিন্তু সেটা নেই। কেউ যেন হৃৎপিণ্ডটা উপড়ে নিয়েছে। নীলাদ্রির চোখ গেল সর্বজয়ের বাঁ হাতের দিকে, আর তাতেই সে শিউরে উঠল। সর্বজয় তার বাঁ হাতে ধরে আছে তার নিজের হৃৎপিণ্ডটা। সেই হৃৎপিণ্ড থেকে চুইয়ে চুইয়ে পড়ছে রক্ত। নীলাদ্রি বুঝতে পারল এই রক্তটাই তার মুখের মধ্যে ফেলেছিল সর্বজয়। আর কিছুক্ষণ আগে ড্রয়ারের ভেতর থেকে যখন নীলাদ্রি মিষ্টির রসের শব্দ পেয়েছিল, সেটা আসলে হৃৎপিণ্ড থেকে ঝরে পড়া রক্তের টপ টপ শব্দ। তীব্র আতঙ্কে চিৎকার করে ওঠে নীলাদ্রি। কিন্তু এ কি? তার মুখ থেকে কোনো আওয়াজ বের হচ্ছে না কেন? যেন কোনো এক মন্ত্র বলে তার গলার স্বর কেউ চুরি করে নিয়েছে তার বাক ক্ষমতা। এক লাফে নীলাদ্রি ড্রয়ার থেকে বেরিয়ে বাইরের মাটিতে এসে পড়ল।
লাফিয়ে বাইরে পড়ার সময় সর্বজয়ের শরীরের সাথে তার শরীরের স্পর্শ হলো। সর্বজয়ের শরীর গাছের কাণ্ডের মতন ঠান্ডা, যেন মনে হয় প্রাণ আছে, কিন্তু উদ্ভিদের মতন স্যাঁতস্যাঁতে। ড্রয়ার থেকে এক লাফে বাইরে বেরিয়ে এসে নীলাদ্রি দেখতে পেল সর্বজয় ডান হাতে ধরে আছে একটা ধারালো ছুরি। এই ছুরি অ্যানাটমি ক্লাসে মোড়া কাটার জন্য ব্যবহার করা হয়। দৌড়ে পালাতে গিয়ে ৩ নম্বর সারির বাঁ দিকে একেবারে শেষ ড্রয়ারটা নীলাদ্রির ধাক্কায় খুলে গেল। ড্রয়ারের ভেতরে চোখ পড়তে নীলাদ্রির সারা শরীর বরফের মতন ঠান্ডা হয়ে গেল। নীলাদ্রি দেখল ড্রয়ারের মধ্যে নিথর অবস্থায় পড়ে আছে সর্বজয়ের মৃতদেহ। বুকের বাঁ দিকের বেশ কিছুটা অংশের মাংস কেটে কেউ তুলে নিয়েছে, আর বার করে নিয়েছে তার হৃৎপিণ্ড। নীলাদ্রির পকেটে ফোনটা বেজে উঠল। ফোনটা বের করে কানে ধরতেই ওপাশ থেকে ঐন্দ্রাক্ষী বলে উঠল, নীলাদ্রি, তুমি কোথায়? তুমি আর আমাদের কলেজের মর্গে যেও না। এইমাত্র খবর পেলাম সর্বজয় মারা গেছে। তবে কেউ ওকে খুন করেছে না অ্যাক্সিডেন্টে সেটা বলা যাচ্ছে না। আমাদের পরিকল্পনা বিনা পরিশ্রমেই সফল হয়েছে, পথের কাঁটা সরে গেছে। তুমি কোথায় এখন? বাড়িতেই আছো তো? এখনো বেরোওনি তো? তুমি যাতে আজকে না বেরিয়ে যাও তার জন্যই তোমাকে ফোন করলাম। হ্যালো 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 নীলাদ্রি, কথা বলছো না কেন? হ্যালো 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 নীলাদ্রি। ফোনটা খসে পড়ল হাত থেকে। ওপাশ থেকে তখনও ঐন্দ্রাক্ষীর গলা ভেসে আসছে। পিছন ফিরে নীলাদ্রি তাকিয়ে দেখল সর্বজয় তার একদম সামনে চলে এসেছে। লাশ ঘরের বাইরে বেরোনো দরজার দিকে এগিয়ে যায় নীলাদ্রি, কিন্তু সে বেরোতে পারল না, কারণ দরজার কাছে যাওয়া মাত্রই দরজাগুলো আচমকাই যেন বন্ধ হয়ে গেল। নীলাদ্রি 2 হাত দিয়ে দরজা কয়েকবার চাপড় মেরেও দরজাটা খুলতে ব্যর্থ হল। সর্বজয় নীলাদ্রির অনেক কাছাকাছি চলে এসেছে। তার ডান হাতে ধরা ছুরিটা উঠে এসেছে নীলাদ্রির বুকের বাঁ দিক লক্ষ্য করে। আমার ছেড়ে দে প্লিজ, আমার মারিস না, আমার ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে আমার, প্লিজ আমার মারিস না, প্লিজ প্লিজ আমার মারিস না, আমার ছেড়ে দে। নীলাদ্রির কথাগুলো কেবলমাত্র শূন্যে প্রতিফলিত হলো কয়েকবার। সেই শব্দের প্রতিফলন কাটিয়ে উঠে নীলাদ্রি দেখল সর্বজয়ের ডান হাতে ধরা ছুরিটা তার বুকের বাঁ দিকে আস্তে আস্তে চেপে বসে একটা গভীর ক্ষত সৃষ্টি করছে, যেন যেন মাংস খবলে নিচ্ছে সেখান থেকে। প্রচন্ড অসহনীয় যন্ত্রণায় চিৎকার করে ওঠে নীলাদ্রি, কিন্তু তার গলার স্বর কোথায়? সে যেন হঠাৎ বোবা হয়ে গেছে। তার গলা থেকে আর স্বর বেরোচ্ছে না। আস্তে আস্তে চোখের সামনে অন্ধকার নেমে আসছে নীলাদ্রির। পরদিন সকালে নীলাদ্রির বাবা মা ছুটে যায় হাসপাতালের মর্গে। ছেলের মৃত্যুর খবর শুনে আর পুলিশি তলব পেয়ে তারা এসেছেন। ওদের সঙ্গে ঐন্দ্রাক্ষীও এসেছে। ওদেরকে দেখতে পেয়ে পুলিশের বড় কর্তা এগিয়ে গেলেন। নমস্কার, আমার নাম সমৃদ্ধ ঘোষাল, আমি এই এলাকার থানার ওসি। এটা আপনার ছেলের মৃতদেহ তো? নীলাদ্রির মৃতদেহের দিকে নির্দেশ করেন সমৃদ্ধ ঘোষাল। মর্গের একটা ড্রয়ারের মধ্যে শোয়ানো আছে নীলাদ্রির মৃতদেহটা। মৃতদেহটা আপাদমস্তক সাদা মার্কিন কাপড়ে ঢাকা। ছেলের মৃতদেহ দেখে হাপুস নয়নে কেঁদে ওঠে নীলাদ্রির বাবা আর মা। তারা যেন আর বিশ্বাসই করতে পারছে না যে তাদের ছেলে আর এই জগতে নেই। সমৃদ্ধ ঘোষাল মার্কিন কাপড়টা টেনে সরিয়ে দিতেই নীলাদ্রির বাবা মা আর ঐন্দ্রাক্ষী দেখতে পেল মৃতদেহের বুকের বাঁ দিকের বেশ খানিকটা অংশ থেকে কেউ মাংস কেটে উপরে নিয়েছে। সেখানে একটা গহ্বর তৈরি হয়েছে। সমৃদ্ধ ঘোষাল নীলাদ্রির বাবা মাকে উদ্দেশ্য করে বলল, আপনার ছেলের যেভাবে মৃত্যু হয়েছে
গতকাল দুপুরবেলাতে আর একটি ছেলেরও ঠিক একইভাবে মৃত্যু হয়েছে। আপনার ছেলেকে যেমন এই মর্গে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা গিয়েছে, ওই ছেলেটিকেও তার নিজের ঘরের দরজা বন্ধ থাকাকালীন মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা গিয়েছে। ছেলেটির নাম সর্বজয়। আপনাদের ছেলের মতো ওই ছেলেটিও এই কলেজের স্টুডেন্ট, তবে ছেলেটি আপনাদের ছেলের থেকে বয়সে ছোট। আপনার ছেলে পড়তো 5th ইয়ারে, আর ওই ছেলেটি মানে সর্বজয় পড়তো 3rd ইয়ারে। তবে এই দুটো খুন না আত্মহত্যা সেটা এখনো ক্লিয়ার নয়। সর্বজয়কে আমি চিনি, ও আমার ক্লাসমেট ছিল। সমৃদ্ধ ঘোষাল অনেকক্ষণ ধরে ঐন্দ্রাক্ষীকে লক্ষ্য করছিলেন। তার চোখে মুখে একটা যেন অস্থির ভাব ফুটে উঠছে। দেখে মনে হচ্ছে সে কিছু একটা যেন লুকিয়ে যাচ্ছে। আপনি কি নীলাদ্রির বন্ধু? হ্যাঁ। কারণ দুজনেরই মৃত্যু হয়েছে ঠিক একইভাবে। আপাতত পোস্টমর্টেম রিপোর্ট আসা পর্যন্ত আর কিছু করার নেই। আপনারা আমার সাথে আসুন, আমার সাথে থানায় আসুন, একটু কিছু ফর্মালিটিজ আছে। সর্বজয় আর নীলাদ্রির কেস ক্লোজ করে দেওয়ার আগে শেষবারের মতন ইনভেস্টিগেশন চালাতে সর্বজয়দের বাড়িতে এসেছিলেন সমৃদ্ধ ঘোষাল। সেখানে কোনো দরকারি সূত্র পাওয়ার জন্য সর্বজয়ের বাবা মায়ের অনুমতি নিয়ে সর্বজয়ের ঘরটা একটু সার্চ করে দেখছিলেন তিনি। বেশ কিছুক্ষণ চিরুনি তল্লাশি করার পর একখানা চিঠি খুঁজে পান। চিঠিটা সর্বজয়ের স্টাডি টেবিলের একদম নিচের ড্রয়ারে রাখা ছিল, একটি ডায়েরির মধ্যে ঢোকানো ছিল। চিঠিটা সর্বজয়ের বাড়ির লোকেদের অগোচরেই প্যান্টের পকেটের মধ্যে ঢুকিয়ে নিল সমৃদ্ধ ঘোষাল। তারপর সেখান থেকে চলে গেলেন তিনি। রাতে খাওয়া দাওয়ার পর স্টাডি টেবিলে এসে বসলেন সমৃদ্ধ ঘোষাল। তারপর টেবিল ল্যাম্পটা জ্বালিয়ে আলোর নিচে চিঠিটা মেলে ধরলেন। ফুল স্ক্রিপ্ট কাগজে নীল কালির পেন দিয়ে লেখা চিঠি। হাতের লেখায় যেন মুক্ত ঝরে পড়ছে। তিনি বুঝতে পারলেন চিঠিটা সর্বজয়েরই লেখা। এটাকে চিঠি না বলে একটা গল্প বলা চলে, কারণ চিঠিটা বেশ বড় সড়ো। সমৃদ্ধ ঘোষাল একটা সিগারেট ধরিয়ে সেটায় টান দিতে দিতে চিঠিটা পড়তে শুরু করলেন। দুদিন আগেও আমি ভাবিনি যে জীবনটা আর আমার ভালো লাগবে না। ভালো লাগছে না আড্ডা মারতে, ভালো লাগছে না পড়াশোনা করতে, ভালো লাগছে না চারপাশের পরিবেশ, আকাশ বাতাস, প্রকৃতি। জীবনের সবকিছু যেন একটা খাদের ধারে এসে দাঁড়িয়েছে। শুরুটা খুব ভালোভাবে হয়েছিল, কিন্তু এর শেষ যে এভাবে হবে সেটা কল্পনাতেও আনতে পারিনি। দুদিন আগেও ভাবিনি আমার জীবনের পরিণতিটা এমন হয়ে যাবে। তবে এই জন্মটাই বোধহয় ভালোবাসার প্রতি একটা তিক্ত ধারণা থেকেই যাবে। হায়ার সেকেন্ডারিতে স্টার মার্কস পেয়ে পাশ করার পর ডাক্তারি পড়ার জন্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় বসি। সেখানেও আমার স্থান হয় প্রথম দিকেই। মধ্যবিত্ত বাবা মায়ের কাছে ছেলের ডাক্তার হওয়ার স্বপ্ন হাতছানি দিতে শুরু হয়। তারা সাধ্য না থাকলেও সাধ থাকায় লোন নিয়ে আমাকে ডাক্তারি পড়ার সুযোগ করে দেয়। আমি মনোযোগের সঙ্গে জোর কদমে শুরু করি পড়াশোনা। জীবনের রেলগাড়ি বয়সের প্ল্যাটফর্ম পেরিয়ে এসে দাঁড়ায় 21 বছর বয়সে। অন্যদের মতো আমার জীবনেও বাঁধনহীন জলপ্রপাতের মতো প্রেম এসে ধরা দেয়। ঐন্দ্রাক্ষী আমার স্বপ্নচারিণী, আমার ক্লাসমেট, যার প্রেম ও সৌন্দর্যে আমি একেবারে পিছলে যাই। প্রায় 6টা মাস আমরা একসাথে কাটিয়েছি। একে অপরের রাগ, অভিমান, দুঃখ, আনন্দ ভাগ করে নিয়েছি। পড়াশোনার প্রেমের যুগলবন্দিতে জীবনটা বেশ কেটে যাচ্ছিল, কিন্তু ঈশ্বর বোধহয় আমার জীবনে বেশি দিন আনন্দ দেখতে চাইনি। তা না হলে এত বড় আঘাত আমি কখনোই পেতাম না। গত রবিবার ছিল আমাদের মেডিকেল কলেজের বাৎসরিক পিকনিক। ফার্স্ট ইয়ার আর সেকেন্ড ইয়ারে পড়ার সময় পরপর 2 বছর আমি পিকনিকে উপস্থিত থাকতে পারিনি। তাই ঠিক করেছিলাম এবারে পিকনিকে অবশ্যই থাকব এবং চুটিয়ে মজা করব। আমি সেদিন পিকনিকে অন্যান্য কাজে ব্যস্ত ছিলাম। আমি আগেই পিকনিক স্পটে পৌঁছে গেছিলাম। ঐন্দ্রাক্ষী আমার পরে ওখানে গিয়ে উপস্থিত হলো, সঙ্গে 2 জন ক্লাসমেট।
তারা আমার আর ঐন্দ্রাক্ষীর খুব ভালো বন্ধু। তারা আমাদেরকে একসঙ্গে দেখে হঠাৎই একটা বাজি ধরল। এই দুই বন্ধুই প্রথমে কথাটা তুলল। তারা আমাকে বলল একটা কাজ করতে। সেই কাজটা হলো রাত 3টে নাগাদ আমাকে মেডিকেল কলেজের লাশ ঘরের সব কটা লাশের ড্রয়ারে যে লাশগুলো রয়েছে সেই লাশগুলোর মুখের মধ্যে একটা করে রসগোল্লা দিয়ে আসতে হবে। অত রাতে যদি আমি সাহস করে কাজটা করতে পারি তাহলে আমি যা বলবো ওরা তাই শুনবে এবং আমাকে সত্যিকারের সাহসী ছেলে বলে মেনে নেবে। ওদের কথাতে দেখলাম ঐন্দ্রাক্ষীও সায় দিল। চলো না সর্বজয়, আজ দারুণ মজা হবে। আর এই কাজটা করে তুমি ওদের প্রমাণ করে দেবে যে তুমি কতটা সাহসী। আমার আর ঐন্দ্রাক্ষীর সম্পর্কের ব্যাপারে আমার এই দুই বন্ধু কিছুই জানতো না। ওরা জানতো আমরা শুধুমাত্র ভালো বন্ধু। তাই ওদের সামনে না হলেও ঐন্দ্রাক্ষীর সামনে নিজের প্রেস্টিজ বাঁচাতে আমি বললাম, আমি এই কাজ করতে রাজি আছি। আই এম অ্যাকসেপ্টিং দ্য চ্যালেঞ্জ। সেদিন আমি বুঝতে পারিনি এই বাজিটা আমার জীবনে কত বড় সর্বনাশ ডেকে আনবে। আমার জীবনে একটা এমন সত্য উদ্ঘাটন করে দেবে যেটা আমি সহ্য করতে পারবো না। ঠিক হয়েছিল সোমবার দিন রাত্রিবেলায় আমি লাশ ঘরে গিয়ে সেই লাশগুলোকে মিষ্টি খাইয়ে আসবো। আর সেই কথাটা বলতে সেদিন সকালেই ঐন্দ্রাক্ষীর বাড়িতে যাই। আর সেখানে গিয়েই জীবনের চরমতম মানসিক আঘাতটা পাই, যেটা আমাকে ভেঙে চুরমার করে দেয়। সেদিন ঐন্দ্রাক্ষীর বাবা মা বাড়িতে ছিল না। আমি ভাবলাম ভালোই হলো, এই ফাঁকে ঐন্দ্রাক্ষীর সঙ্গে গল্প করা যাবে। ঐন্দ্রাক্ষী কি করছে সেটা দেখতে সোজা চলে গেলাম ঘরে। কিন্তু না গেলেই ভালো হতো। ঐন্দ্রাক্ষীর ঘরে ঢুকে দেখলাম ও একটা ছেলের সাথে ঘনিষ্ঠ অবস্থায় রয়েছে। তাদের কিছু উড়ো কথোপকথন আমার কানে ভেসে আসছে। ছেলেটা বলছে, সর্বজয়কে আমাদের পথের মাঝখান থেকে সরিয়ে ফেলতে পারলেই তোমার আর আমার মিলন কেউ আটকাতে পারবে না। আর ওকে সরিয়ে ফেলার জন্য কালকে যে প্ল্যানটা করেছি সেই প্ল্যানটাই যথেষ্ট। ভয়ে সর্বজয়ের হার্ট অ্যাটাক করে নেবে। ঐন্দ্রাক্ষী বলল, হ্যাঁ, তুমি আজ মরা সেজে মর্গের ড্রয়ারের মধ্যে শুয়ে থাকবে। আর ও মিষ্টি দিলেই তুমি মুখটা নাড়বে। ও ভাববে মরা সত্যি সত্যি জ্যান্ত হয়ে উঠেছে আর ভয়ে ওর হার্ট ফেল করবে। তারপর তুমি আর আমি এক হয়ে যাব। আমরা একসাথে সংসার করব। সর্বজয়কে আমি কোনোদিনই ভালোবাসিনি। ওর সাথে আমি জাস্ট প্রেমের নাটক করছিলাম। সেদিন চরমতম অপমান আর মানসিক যন্ত্রণা বুকে নিয়ে বাড়ি এসে ওই ছেলেটার ব্যাপারে খোঁজ করে জানলাম যে ছেলেটা আমাদের কলেজেই পড়ে, 5th ইয়ারে। আমি ওকে না চিনলেও ও আমাকে ভালো করেই চেনে এবং ঐন্দ্রাক্ষী আমাকে নয় ওকে ভালোবাসে। ও আমার সাথে কেবলমাত্র ভালোবাসার নাটক করেছিল। অপমানে, মানসিক আঘাতে, বিশ্বাসঘাতকতার ফল পেয়ে আমি ভেতর ভেতর একেবারে ভেঙে চুরমার হয়ে গেলাম। তৎক্ষণাৎ আমার জীবনটা দুর্বিষহ হয়ে উঠল। জীবনের প্রতি আমার মায়া নেই। ইহজগৎ বড়ই খারাপ। সেখানে মায়া নেই, মমতা নেই, শুধু রয়েছে রাগ, ক্ষোভ, হিংসা আর বিশ্বাসঘাতকতা। এই জীবন থেকে আমি বিদায় নিচ্ছি, চিরতরে বিদায়। নিজেকে শেষ করে দেওয়ার পরিকল্পনাটাই এখন আমার কাছে সব থেকে শ্রেয় বলে মনে হচ্ছে। আমার ঘরে অ্যানাটমি ক্লাসের জন্য ব্যবহার করা একটা ছুরি আছে। সেই ছুরি দিয়ে আমি নিজেকে শেষ করব। তবে নিজেকে শেষ করার আগে মনে রাখছি আমি আবার ফিরে আসব। বদলা নেবই। বিশ্বাসঘাতকতার বদলা নেব। বদলা নেব প্রতিটা আঘাতের, মানসিক আঘাতের। চিঠিটা এখানেই শেষ। চিঠিটা পড়ার পর নিজের বিছানায় এসে শুয়ে হাজারো চিন্তা ভাবনায় ডুবে গেল সমৃদ্ধ ঘোষাল। রাতে ভালো ঘুম হলো না তার। পরের দিন সকালে তিনি জিজ্ঞাসাবাদের জন্য ঐন্দ্রাক্ষীদের বাড়িতে গেলেন। ঐন্দ্রাক্ষীদের বাড়ির গেটের সামনে এসেই থমকে দাঁড়িয়ে গেলেন তিনি। ঐন্দ্রাক্ষীদের বাড়িতে লোকে লোকারণ্য। সকলের মুখে একটা করুণ ভাব, অনেকের চোখে জল। লোকজনের ভিড় ঠেলে বাড়ির উঠোনে এসে পৌঁছতেই গম্ভীর হয়ে গেলেন সমৃদ্ধ ঘোষাল। ভিড়ের মাঝে খাটের উপর চোখ বন্ধ করে শুয়ে আছে ঐন্দ্রাক্ষী।
আপাদ মস্তক সাদা কাপড়ে ঢাকা তার শরীরটা। কাপড়ের উপরে অজস্র ফুল আর মালা। ঐন্দ্রাক্ষীর চোখে দুটো তুলসী পাতা। ওকে দেখে মনে হচ্ছে গতকাল রাতেই শরীর থেকে প্রাণটা তার বেরিয়ে গিয়েছে। মেয়ের মৃতদেহর ঠিক পাশেই বসেছিল একজন ভদ্রলোক ও একজন ভদ্র মহিলা। তাদের সাথে অন্যান্য লোকেদের কথাবার্তা বলায় সমৃদ্ধ ঘোষাল বুঝতে পারে ওরা দুজনেই ঐন্দ্রাক্ষীর বাবা এবং মা। তাদের মন শোকে ভারাক্রান্ত। তিনি ভিড় ঠেলে ঐন্দ্রাক্ষীর বাবা মার কাছে এগিয়ে গেলেন। নিজের পরিচয় দিতে ঐন্দ্রাক্ষীর বাবা মা কান্নায় ফেটে পড়ল এবং ঐন্দ্রাক্ষীর মা তাকে বলল, ও স্যার, আপনি আমাদের মেয়েটা আমাদের ছেড়ে চিরকালের মতো চলে গেল স্যার। আমি বুঝতে পারছি আপনাদের মনের অবস্থা, কিন্তু কিভাবে হলো এসব? কয়েকদিন ধরেই আমার মেয়েটাকে ঘুমের মধ্যে বোবায় ধরছিল স্যার। ডাক্তার দেখিয়েছিলাম, ডাক্তারবাবু বলেছিলেন এটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। উনি কিছু ওষুধও দিয়েছিলেন, কিন্তু গতকাল রাতে ঘুমের মধ্যে আমার মেয়েটা। ঐন্দ্রাক্ষীর মায়ের মুখে কথাগুলো শুনে বুকটা ছ্যাঁত করে ওঠে সমৃদ্ধ ঘোষালের। আরো কিছুক্ষণ কথাবার্তা বলে সমৃদ্ধ ঘোষাল বেরিয়ে আসে ভিড় থেকে। রাস্তায় হাঁটতে হাঁটতে তার মনে অনেক ভাবনা ভিড় করে আসে। বারংবারই তার মনে হতে থাকে, তাহলে কি সত্যি সর্বজয়ের আত্মা তার প্রতিশোধ নিয়েছে? সত্যি কি অপার্থিব অলৌকিক বলে কিছু আছে? থমকে দাঁড়িয়ে পড়েন তিনি। একটা পুরুষালী কণ্ঠ তার কানে কানে কিছু বলে যায়। থাকে এতক্ষণ শুনছিলেন শাশ্বত চট্টোপাধ্যায়ের লেখা গল্প বাজি। গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানান। আপনার লেখা বা পছন্দের কোনো গল্প শুনতে আমাদের মেইল করতে পারেন। আরও নতুন নতুন গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। শুনতে থাকুন।